পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। তরুণ উদ্যোক্তাদের মেলায় যুক্ত হওয়ার আহ্বান। বেশিরভাগগুলো টাটকা তাজা তরুণ, এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে না আমাদের দেশে, যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করা, সুযোগ সৃষ্টি করা। বছরের প্রথম দিনে সারা দেশের স্কুলে স্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ। নতুন বই পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। বছরের নতুন বই পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা আনন্দ উপভোগ করছি। ক্লাস 2 এ উঠে আমার খুব মজা লাগছে, কারণ আজকে আমি নতুন ক্লাস হচ্ছি আর আমি আর বই পেয়ে আমি আরো খুশি। ঝলমলে আলোয় রাজধানী সহ সারা দেশে নতুন বছরকে স্বাগত। রাতের আকাশে আতশবাজি, বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। গণ অভ্যুত্থানের মিথ্যা মামলা থেকে রেহাই পায়নি ক্যান্সার আক্রান্ত বয়োবৃদ্ধরাও। লাপাত্তা মামলার বাদী, বিপত্তিতে থানা পুলিশও। এবং গাজীপুরে ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার চাঁদাবাজি, বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলা উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। তাই এই সুযোগ কাজে লাগাতে তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের মেলা মাসব্যাপী সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সবকিছু ভালো কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কে সে কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই বিতরণ শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক বই বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী বিভিন্ন শ্রেণীর বই বিতরণ হবে। এদিকে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে শিক্ষার্থীরা। উল্লেখ্য, 2010 সাল থেকে বই উৎসবের মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র মতে এবছর 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। বই পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা আনন্দ উপভোগ করছি। একটা বছরের প্রথম দিনই বই পাওয়া, এতে অনেক আনন্দ হয়। এর মাধ্যমে সারা বছর এই বইটি থেকে অনেক শিক্ষা অর্জন করা যায়। তবে ক্লাস 2 এ উঠে আমার খুব মজা লাগছে, কারণ আজকে আমি নতুন ক্লাস হচ্ছি আর আমি আর বই পেয়ে আমি আরো খুশি। আমি অনেক পড়ি, আমি 3টা বই পেয়েছি। শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025 সাল। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী ঢাকা সাজে আতশবাজির আলোক ছটায়। বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও সবার প্রত্যাশা দেশের মাটিতে আর যেন কোনো 24 না নামে। 25-এ দেখতে চান নতুন বাংলাদেশকে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
ঘড়িতে রাত 12টা বেজে 1 মিনিট। রাজধানীর আকাশে জ্বলে ওঠে রঙিন আলোকবর্তিকায়। নতুনকে স্বাগত জানানোর এই আলোক ছটায় বারবার জানান দেয় 24-এর চূড়ান্ত বিদায়, আগমন 25-এর। খ্রিস্টীয় 2025 সালকে বরণ করে নিতে রাজধানীবাসীর ছিল নানা আয়োজন। নতুন বছরে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উৎসবে মাতেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রকাশ করেন আগামীর প্রত্যাশা। চাই যাতে নতুন বছরটা আরো ভালো যাক, এইবারে যত ঝাড়ঝাপটাই গেছে বা একটু অন্যরকমই গেছে, তো চাই সামনে যাতে আরো ভালো যায়, ভালোভাবে যাতে সুস্থভাবে মানুষ চলাচল করে, কিংবা আমাদের পিছনে যে দিনগুলো গেছে ওগুলো অনেক ভালো ছিল, খারাপ ছিল, বাট সামনের দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে চাই। তবে ভুলতে চান না জুলাই গণ অভ্যুত্থানকে। সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পথে এগুবে বাংলাদেশ। তো আমরা চাই যে 2025 এবং আগামী বছরগুলো যাতে আমাদের সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব না ঘটুক। আমরা 36শে জুলাই যেরকম পার করে আসছি, সামনে যেন এরকম কোনো সময় আর না আসে, খুব ভালোভাবে যাতে বাংলাদেশটা আগাতে পারে সেটাই মানে শুভকামনা জানাই। এই 25 সালে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি এবং এই 25 সালকে সামনে রেখে যাতে পরবর্তী যত বছর আমরা বেঁচে থাকি সেই বছরগুলো যাতে আরো ভালোভাবে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত থাকলেও তরুণরা ভুলে যায়নি তাদেরও বর্ষবরণের অংশীদার করতে। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের প্রত্যয় জানান। আমরা পুলিশ ভাইদেরকে নতুন বছরে আমরা এতটুকু উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা রক্ষক হয়ে বক্ষকের বেশে না, আপনারা আমাদের বন্ধু বেশে, আপনারা আমাদের ভাইয়ের বেশে, আপনারা আমাদের বোনের বেশে, আমাদের সবসময় সুখে দুঃখে সবসময় আমাদের এই নতুন বছরটাতে আপনারা আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা নতুন বছরের উৎসব আজকে আমরা পেলাম। এটা আমরা কল্পনাও করি নাই আমাদের দেশের মানুষ, ছাত্র সমাজ এরকম একটা পরিবর্তন আনতে পারে। 24 পেরিয়ে এবার 2025 সালে সবার এখন একটাই প্রত্যাশা, 24-এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হয়, এমনটাই দাবি করছে সাধারণ জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি। জমকালো আয়োজনে 2025কে বরণ করল বিশ্ব। আতশবাজি ও নানান আলোকসজ্জার খেলায় আলোকিত রাতের আকাশ। সিডনি, লন্ডন, ফ্রান্স, ইউক্রেনে আলোর ঝলকানি আর আতশবাজিতে স্বাগত জানায় নতুন বছরকে। যুদ্ধবিগ্রহ কাটিয়ে 2025-এ শান্তি চান বিশ্ববাসী। আরবিদ আফসারের রিপোর্ট। শেষ হলো 2025-এর কাউন্টডাউন। বিগ বেনে বাজছে নতুন সালের ঘণ্টা। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে লন্ডন আইতে শুরু হয় একের পর এক আলোর খেলা। জল জল আলোয় ফুটে ওঠে 2025। বাহারি আলোক ছটায় রঙিন হয়ে ওঠে লন্ডনের আকাশ। লন্ডনের থেমস নদীর উপর দিয়ে ফুটে একের পর এক আতশবাজি। নতুন বছরের আলোর সাক্ষী হয়ে থাকে সামনে থাকা ঘড়িটি, যার প্রতিফলন দেখা যায় নদীর পানিতে। এ সময় উৎসবে মাতেন লন্ডনবাসী। প্যারিসের আর্ক ডে ট্রায়াম্ফতে শত শত মানুষের উপস্থিতিতে জানানো হয় 2025কে। একের পর এক আতশবাজি ফুটে আকাশে। সময় বাড়ার সঙ্গে বাড়ে আতশবাজির খেলা। রাস্তাঘাট, গাছপালা, আলোকসজ্জা সহ বর্ষবরণের নানা আয়োজনে পুরো ফ্রান্স মাতে উৎসবে। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে কাতারেও রাতের আকাশে আলোর ঝলকানিতে লেখা হয় 2025। পুরো লুসাইল বুলেভার্ডে চলে আতশবাজি, যা দেখতে জড়ো হন শত শত মানুষ। বিশ্বের অন্যান্য প্রান্তে উৎসবের আমেজ হলেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবার দেখা ভিন্ন চিত্র, যেখানে নেই বর্ষবরণের কোনো আয়োজন। খা খা করছে রাজধানী কিয়েভ। মানুষের নিরাপত্তায় জারি রাখা হয় কারফিউ। আতশবাজির আলোকসজ্জায় মুখরিত জার্মানির রাজধানী বার্লিনও। বর্ষবরণ উৎসব উপভোগে রাস্তায়ও নামেন শত শত মানুষ। দেশটির শান্তির প্রতীক দ্য কোয়াড্রিগার উপর একের পর এক ফুটে নানান রঙের আতশবাজি। সংযুক্ত আরব আমিরাতের আকাশেও দেখা মেলে বর্ষবরণের আলো। রাত 12টায় আতশবাজির খেলায় মেতে উঠে অন্ধকার আকাশ। নতুন বছর বরণ উৎসবে আসা মানুষের আশা, যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে 2025-এ ছড়াবে শান্তির বার্তা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জুলাই আগস্ট বিপ্লবের মিথ্যা মামলা হয়রানি থেকে বাদ পড়েনি ক্যান্সার আক্রান্ত ষাটোর্ধ্ব বৃদ্ধ। রাজনীতি না করলেও মামলায় তাকে উপজেলা আওয়ামী লীগের নেতা বানিয়ে দিয়েছে মামলা চক্র। তবে এখন লাপাত্তা মামলার বাদী, যা দিয়ে বিপত্তিতে যাত্রাবাড়ি থানা পুলিশও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 24তম পর্ব, জানাচ্ছেন এম এ আজিম। ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর ফরাজি ফরিদ বছর কয়েক অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছেন পৃথিবীর বুকে। জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলায় আসামি হয়ে এখন পড়েছেন আরেক বিপত্তিতে। মামলায় তাকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হলেও দেশ টিভির হাতে আসা কমিটি তালিকা বলছে কোনোদিনই আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন না তিনি। আমার আওয়ামী লীগের সহসভাপতি, আমি জীবনে কোনো সদস্যও ছিলাম না কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোথায়। আমি জীবনে 30 বছর ঢাকায় কোনদিন মিছিল মিটিং না, দেশেও কোনো মিছিল মিটিং আমি অ্যাটেন্ড করি না। নিজ উপার্জনের টাকায় এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করায় এখন অনেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ভাবছে তাকে, তাই এমন মামলা বলেও দাবি তার। তহসিল অফিস, পোস্ট অফিস আমার নিজের জায়গায়, আমি প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার জায়গা নিজে দিয়ে তহসিল অফিস করে দিছি গ্রামের স্বার্থে। দেশে অন্তত 7-8টা মসজিদ করে দিছি, হ্যাঁ, বাথরুম করে দিছি। তাই এই সব কিছু কাজে এলাকার কিছু লোক যারা সাধারণত থাকে তারা ঈর্ষণীয় হইয়া তারাই এই মামলা দিয়েছেন। তবে মামলার পর আত্মগোপনে মামলার বাদী, জানিয়ে বিপত্তিতে যাত্রাবাড়ি থানা পুলিশও। বাদী যদি পাওয়া যায়, যাতে বাদীর মতো করে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু তথ্য পাওয়া যেত, বাদীর কাছ থেকে তথ্য পাওয়া যেত, হয়তোবা সেই তথ্যগুলো আমরা পাবো না। মামলা তদন্তকারী কর্মকর্তা হয়তোবা সে তার একটু সময় লাগবে, বেশি একটু তদন্ত বেগ পেতে হবে। তবে হয়রানির মামলাগুলো তদন্ত করে নিষ্পত্তি করা হবে বলেও দাবি তার। বাদী মামলা যেটা দিতেই পারে, আর আমরা তো আমাদের নিতে হয়, কিন্তু তদন্ত কি আসছে আসলে সেটাই বিষয়। মানে তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা নিচ্ছে সেটাই বিষয়। তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে বাঁচতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও আবেদন করেছেন অসুস্থ জাহাঙ্গীর ফরাজি ফরিদ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বছরের প্রথম দিনে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরবঙ্গ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। বুধবার সকাল 6টায় নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মেলে সকাল 8টার পর। শ্রমজীবীদের জন্য কাজে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে টানা 2 দিন ধরে সূর্যের দেখা নেই জয়পুরহাটেও। শীত নিবারণে গরম গরম ভাপা পিঠার দোকানে ভিড় করতে দেখা গেছে পথচারীদের। পঞ্চগড়ে ভোরে কিঞ্চিত দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। শৈত্যপ্রবাহ না থাকলেও কমেনি ঠান্ডা, এতে বিপর্যস্ত জনজীবন। এই বছর শীত বেশি হলো দাদা, শীতের জন্যই কোনো কিছু করা পারছি না, কাজ কাম করা পারছি না, কোথাও যেতে পারছি না, ঠান্ডায় হাত পাও কাঁপে। আমাদের নওগাঁ জেলাতে প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে কোনো যাত্রী আমরা পাচ্ছি না, এখন আমরা সেভাবে ভাড়াও মারা পাচ্ছি না। কাপড় চুপড় কিছু চাই না, আমাকে না কুম্বল দেও, আমি ভিক্ষা করবা যাচ্ছি বাবা। গতকাল থেকেই কনকনে শীত, সেই সাথে দমকা হাওয়া। কাল থেকে কুয়াশায় ঢাকা, সূর্যের কোনো দেখা নেই। জীবিকার এবং প্রয়োজনের তাগিদে আমাদের এত শীতের মধ্যেও বের হতে হচ্ছে। দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ দাম আজ থেকে কার্যকর হবে। ডিজেলের দাম প্রতি লিটার 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা এবং কেরোসিন 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন 125 টাকা ও পেট্রোল বিক্রি হবে 121 টাকায়। গাজীপুরের শফিপুরে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলেছে প্রভাবশালী একটি চক্র। প্রতিটি দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে 500 থেকে 1000 টাকা। এদিকে দোকানপাটের কারণে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি চুরি ছিনতাই সহ ঘটছে নানা অপরাধ। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গাজীপুরের শফিপুরের ফ্লাইওভার এলাকা।
ফ্লাইওভারের নিচের অংশ অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট ও গ্যারেজ। প্রতিদিন এসব দোকান প্রতি 500 থেকে 1000 টাকা চাঁদা আদায় করে একটি প্রভাবশালী চক্র। এই অবৈধ দোকানপাটের পেছনে ভূমিকা রাখছে এলাকার কিছু রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীরা। প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে দিনের পর দিন ধরে চলছে এসব দোকানপাট। হ্যাঁ, টাকা পয়সা দিতে হয়, কেউ কি আর বাংলা এখানে বসে থাকে? প্রতিদিন টাকা প্রতিদিন নিয়ে যায়, ওরা আসে। আমাকে ইজারদারি খাজনা, হ্যাঁ স্যার, আর কোনো টাকা নেই। এই জন্য ডেইলি 100 টাকা খাজনা 200 করে দিতে হয়। এখানকার তোর বাজারের সময় লোকজনে নিয়ে যেতে এটা নেই, খাজনা নেই, একদম 100 খাজনা নেই। স্থানীয় জনগণের অভিযোগ, এই অবৈধ দোকানপাটের কারণে রাস্তার প্রশস্ততা যেমন কমেছে, তেমনই তৈরি হয়েছে তীব্র যানজটের পরিবেশ। আরো যানজট সৃষ্টি করতেছে, এগুলা দেখা গেছে সমস্যা, এগুলা পদক্ষেপ নেওয়া দরকার। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও এই অবৈধ দোকানপাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের ব্যবসা স্থবির হয়ে পড়েছে। যে কোনো জিনিস আনি ধরেন 1200 টাকা দিয়ে, ওরা ওটা আনে 800 টাকা দিয়ে, ওরা 900 টাকা বিক্রি করে ফেলাইতেছে। এতে আমাদের ক্ষতি বেশি হইতেছে। সমস্যা হচ্ছে ভাই যে ফুটপাত লাখ লাখ টাকা ইনভেস্ট কইরা কাস্টমার আমগানো 300 টাকা করলে ওরা 150 টাকা করে বেচে চালায়। আমরা লাখ লাখ টাকা খাটা পাই না, কাস্টমার আসে না। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। তবে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিয়েছে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইসউদ্দিন। হাইওয়েতে যে কোনো ধরনের অবৈধ দোকানপাট এটা সম্পূর্ণই বেআইনি এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে আমাদের উদ্ধার, উচ্ছেদ এই ধরনের অভিযান অব্যাহত আছে। ফ্লাইওভারের নিচে গড়ে তোলা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 200 ফুট সড়কে ব্যবহার করা হয় নিম্নমানের খোয়া। এতে প্রতিবাদ জানালে মারধরের শিকার হয়েছেন স্থানীয়রা। পরে নির্মাণ কাজ বন্ধ করে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সড়কের খোয়া অথচ এভাবেই হাতের চাপে ভেঙে যাচ্ছে। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 200 ফুট সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের খোয়া। উপজেলার কালীখোলা বলভদ্রপুর কালী মন্দির বালিয়াডাঙ্গা সড়কে চলে এমন কাজ। এতে প্রতিবাদ জানালে মারধরের শিকার হন স্থানীয়রা। আমরা ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ বুঝতে নেবো যে আমাকে কাজটা ভালো করবেন। রাবিশ খোয়া ব্যবহার করছে এবং জনগণের পর চড়া হচ্ছে, আমরা তাদের সুবিচার চাই। প্রতিবাদ করার কারণে যারা হলো এখানে এই ইটগুলো দিচ্ছিল তারা হলো ওই ঠিকাদার কোম্পানির হয়ে তারা হলো যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে উচ্চ দরের হুমকি দুমকি এবং মারধর করে। আমাকে গলা ধাক্কা দেয়, আমার ছোট ভাইরে গলা চাইপে ধরে, আমারে ধাক্কা দিয়ে ফালাই দেয়, আমার গায়ে ঘুষি মারে। সড়কে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজে বাংলা। তাদের দাবি স্থানীয় বিএনপি নেতা সরবরাহ করেছেন এই খোয়া। যে সাপ্লাই দিছে সে হচ্ছে আপনার এই মালটা ভুলক্রমে তাই নাকি চলে আসছে, তাই অসুস্থ ছিল, যার কারণে মালটা চলে আসছে। এই বিষয়ে জানতে বিএনপি নেতা মাহবুবুল হক বাবুল শেখকে বারবার চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায় তার ফোনটি। এদিকে স্থানীয়দের দাবির মুখে ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের এই খোয়া অপসারণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 3-4 দিন আগে আমরা খবর পেয়েছিলাম যে ওই সাইডে ঠিকাদার খারাপ ইট মানে ঢোকাচ্ছে, খারাপ ইটে কাজ করার চেষ্টা করছে। আমরা তাৎক্ষণিকভাবে জেনে এটা আমরা ওটা পরিদর্শন করি এবং পরিদর্শন করে সত্যতা পাই এবং তৎক্ষণাৎ ঠিকাদারকে এই খারাপ ইট অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে এটা অপসারণ করা শুরু হয়ে গেছে। 2,34,00,000 টাকা ব্যয়ে নির্মিত সড়কটির কাজ চলতি বছরের 30 জুন শেষ হওয়ার কথা থাকলেও নানা অনিয়মে এখনো আলোর মুখ দেখেনি সড়কটি। রাষ্ট্রীয় সম্পদের নয়-ছয় না করে টেকসই ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে পুরনো জরাজীর্ণ ভবনে চলছে জেলা কৃষি অফিসের কার্যক্রম। ভবন ধসের আতঙ্ক নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দেশ স্বাধীনের আগে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। যুগের পর যুগ ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবনটি। বর্তমানে জীর্ণশীর্ণ ভবনটির ছাদের তলদেশের প্রায় সব প্লাস্টার খুলে পড়েছে, জং ধরেছে রডে। সামান্য বৃষ্টিতে ছাদ চুয়ে পানি পড়ে ভিজে যায় পুরো অফিস।
যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কা নিয়েই অফিস করতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা কৃষকরাও ভয় পান এই ভবনে ঢুকতে। কর্মকর্তা কর্মচারীদের দাবি দ্রুত নতুন ভবন নির্মাণের। ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে এবং ছাদ থেকে আপনার ইয়াগুলো ভেঙে ভেঙে খুলে খুলে পড়ে যাচ্ছে। আমাদের বিল্ডিং জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ, ছাদ খুব নরমাল, ছাদের নিচের অংশ চটা উঠে গেছে এবং আমাদের কাজ করতে গেলে আমাদের ছাদের অংশটা ভেঙে আমাদের টেবিলের অংশ পড়ে যায়। অনেক সময় তো স্যারের আমাদের এমনটা হয়েছে যে উপর থেকে জলটা পড়ে আমাদের অফিসারদের টেবিল পর্যন্ত ভাঙছে। ঝুঁকির কথা স্বীকার করে দ্রুত অফিস স্থানান্তরের প্রক্রিয়ার কথা জানান সহকারী কৃষি কর্মকর্তা। আমাদের অফিসটা অনেকদিনকে পুরাতন বিল্ডিং। এই বিল্ডিং এ ছাদের সমস্যা, ভেঙে ভেঙে পড়ে। আমরা ঝুঁকির মধ্যেই এতদিন অফিস করলাম। অন্যত্র এই অফিসটা স্থানান্তর করার কাজ প্রক্রিয়া চলছে। কৃষি বিভাগের চিঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক আমাদেরকে একটা পত্র প্রেরণ করা হয়েছে। তাদের যে জরাজীর্ণ এবং পুরাতন স্থাপনাগুলো আছে সেগুলোর মূল্য নির্ধারণ করা, অকশনে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনার আগে জরাজীর্ণ ভবনটি বাদ দিয়ে নতুন ভবন নির্মাণের বাস্তবায়ন চান কর্মকর্তা কর্মচারী ও কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজার দর ভালো হওয়ায় কুড়িগ্রামে মশলা জাতীয় ফসল জুঁইঝাল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এই ফসল চাষে প্রয়োজন হয় না বাড়তি জমির, নেই তেমন খরচও। তাই বাগানের সুপারির গাছ, আম গাছ বা যে কোনো গাছের গোড়ায় রোপণ করে এই ফসল বিক্রি করে আয় করছেন কৃষকরা। এদিকে প্রায় বিনা খরচের ফসল জুঁইঝাল চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। সুপারির গাছ, আম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পান পাতার মতো জড়িয়ে আছে চুইঝাল। আবার কোথাও বেরিয়ে আছে চুই গাছের মোটা ডাল। এসব গাছের ডাল বাগান থেকে কিনে বস্তায় করে জেলার বাইরে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। কুড়িগ্রামের ৯ উপজেলার মধ্যে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার প্রতিটি বাগানেই চাষ হচ্ছে চুইঝাল। অন্যান্য উপজেলাতেও শুরু হয়েছে এ ফসলের চাষ। চুইঝালের ডাল মশলা হিসেবে রান্নার সময় গরু, খাসি বা হাঁসের মাংসে মিশালে হয়ে উঠছে সুস্বাদু খাবার। এ কারণে বেড়েছে এর চাহিদাও। কৃষকরা বলছেন, খরচ ও বাড়তি জমি ছাড়াই এ ফসল চাষে মোটা অঙ্কের টাকা আয় করছেন তারা। ঝাল তো ২০-৩০ বছর থেকে চাষ করতেছি, তাতে কোনো পরিশ্রম নাই, যেমন তেমন করি গাড়িয়ে একটু দেখাশুনে করলে তাতে যথেষ্ট। গাছের প্রকার ভেদে প্রতিমন চুইঝাল বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। গ্রামের বাগান থেকে এসব চুইঝালের ডাল কিনে প্যাকেট করে তা বাজারে সরবরাহ করেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসে গাছ কিনে যাচ্ছে এবং এটা খরচা কম, ভালো টাকা পয়সা আসে। গাছ যদি একটু মাঝারি ঢোকের হয় তখন ৫ থেকে ৭ হাজার টাকা বেচায়। যখন একটু আরও মোটা ধরনের হয় সেগুলো বেশি ১০-১২, ৯,০০০। জেলার মাটি ও আবহাওয়া চুইঝাল চাষের উপযোগী হওয়ায় মশলা জাতীয় অর্থকরী এ ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানায় কৃষি বিভাগের এ কর্মকর্তা। অল্প খরচে একটা রোগ প্রতিরোধী লতানো উদ্ভিদ যেখানে অনায়াসেই গাছের গোড়ায় বা ফলা গাছের গোড়ায় লাগিয়ে দিলেই এটা ভালো ফলন দেয় এবং এটা বাজারেও একটা ব্যাপক চাহিদা রয়েছে। এই অঞ্চলে চুইঝাল ব্যাপক পরিমাণে জন্মায়। এটি একটি মশলা জাতীয় উদ্ভিদ। এর বিভিন্ন উপকারিতার কথা জানান উদ্ভিদবিদ্যা বিভাগের এ শিক্ষক। চুইঝাল সাধারণত মশলা হিসেবে তরকারিতে ব্যবহার করা হয়, তবে এটির ঔষধি গুণও রয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের বাত ব্যথা এবং যৌন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে এই চুইঝালের মাধ্যমে উপকার পাওয়া যায়। জেলায় এবার সুপারির বাগান সহ বিভিন্ন বাগানের ১৪ হেক্টর জমিতে চাষ হচ্ছে চুইঝাল। বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছর বাড়ছে এ ফসলের পরিধি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কুয়াকাটায় নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকরা মেতেছেন উৎসবের আমেজে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ঘন কুয়াশা ছিল সকালবেলা, আপনি যেমনটি বলছিলেন, এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটক সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাপি নিউ ইয়ার 2025।
আপনি জানেন যে একমাত্র বাংলাদেশের একই জায়গা কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তে দেখা যায় এই সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে। এর জন্য গতকাল থেকে কিন্তু হাজারো পর্যটকের ঢল নেমেছে এই সমুদ্র সৈকত কুয়াকাটা। কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এই যে সূর্য উদয় দেখার জন্য যারা পর্যটকরা সমুদ্র সৈকতে এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে পায় তার একটি কারণ যে মেঘাচ্ছন্ন ছিল এবং যে কুয়াশাচ্ছন্ন ছিল, এই জন্যই কিন্তু তারা দেখতে পারেনি। এবং 10টার পরে সূর্য ওঠায় তারা অনেকটা খুশি হয়েছে যে নতুন সূর্য তারা দেখতে পেয়েছে। একটু দেরি হলো, তারা সেই সূর্যটা দেখতে পেয়েছে। এই 18 কিলোমিটার সৈকত জুড়েই কিন্তু এখন পর্যটকের ঢল। তারা সকাল থেকেই কিন্তু সমুদ্র সৈকত যে দর্শনীয় স্পটগুলো আছে, চর গঙ্গামতি, কাকড়ার চর, তারপর আপনার ঝাউবন, সুটকি, পল্লী, আপনার মিস্ত্রিপাড়া, বৌদ্ধবিহার, রাখাইন মার্কেট থেকে শুরু করে সবকিছুই কিন্তু তারা গিয়েছেন এবং এই সমস্ত জায়গাগুলোতে তারা অনেক আনন্দ উন্মাদনা নিয়ে তারা ঘুরেছেন। এছাড়া আপনাকে একটু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সমুদ্র সৈকতে যে নোনা জল তাতে কিন্তু অনেকেই কিন্তু এখন তারা তাদের পরিবার নিয়ে কেউ সাঁতার কাটছেন, কেউ বাচ্চা ছেলেরা দুষ্টুমি করতেছেন এবং অনেকে বেঞ্চিতে বসে আছেন। তারা কিন্তু এই দিনটাকে, এই বছরের প্রথম দিনটাকে কিন্তু আনন্দ উৎসাহ উদ্দীপনার ভিতর থেকে তারা কাটিয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু আপনার আরো একটু বলে রাখি যে তা অনেকে অনেক জায়গাতে ঘুরতে আসছে। আমি একজনের সাথে কথা বলবো যে এই পর্যটক যে আসার তার কেমন লাগতেছে আপনি কুয়াকাটা এসে প্রথম দিনে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রেসিডেন্ট আন্দোলন প্রমাণ পার্থ ভাইয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে নতুন বছরকে মূলত স্বাগত জানানোর উদ্দেশ্য করেই আমরা একটা ট্যুরে। ধন্যবাদ। ঠিক আছে, শুনলেন যে আসলে তারা ঘুরতে আসছে একটা থেকে এবং তাদের যে আশা যে তারা দলগতভাবে ঘুরতে এসে তাদের ভালোই লাগতেছে। এছাড়াও আপনাকে এছাড়াও কিন্তু আপনি যদি দেখায় সমুদ্র বিচের কিন্তু ছোট ছোট যে বোটগুলো আছে সেই বোটগুলোতেও কিন্তু তারা চর বিজয়, চর হেয়ার এই জায়গাগুলোতেও কিন্তু তারা যাওয়ার জন্য অনেকে টিকিট কাটছেন। টিকিট কেটে এসে তারা এই জায়গা গাইড আছে তারাও কিন্তু আসলে তাদেরকে নেওয়ার জন্য তাদের কাছে বারবার যাচ্ছেন যে আজকে একটা বছরের প্রথম দিন এবং তাদের এতদিনের যে ব্যবসা সেই ব্যবসাটা এতদিনে ঠিকমতো হয়নি, আজকে হবে বলে তারা আশা করতেছেন। এছাড়া আমি কথা বলেছি এখানে টুরিস্ট পুলিশের সাথে, তারা বলেছেন যে কুয়াকাটা যে পর্যটন স্পটগুলো আছে সেখানে তাদের সাদা পোশাকধারী নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা আছে এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। এছাড়া যে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তারা তাদের নিজেদের ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু আপনার সব ধরনের আনুষ্ঠানিকতা বলেন, আপনার পার্টি বলেন, সবকিছু তারা নিজেদের থেকে তারা করেছেন। এছাড়া আপনার আর মানে হোটেল যাদের বেশিরভাগ বুক হয়নি, কিন্তু গতকাল বিকেলেই কিন্তু অনেকাংশে হোটেল বুক হয়ে গিয়েছে। এই জন্য তারা খুশি যে তারা যেটা মনে করেছিল যে তাদের হোটেলগুলো হয়তো বা বুক হবে না বা তাদের হোটেল খালি থাকবে, সেই দিকটাও কিন্তু তাদের আসলে নেই। তারা অনেকটা খুশি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এছাড়া আপনাকে যদি আরো একটু বলি যে বর্তমানে তারা যে ভয়টা পেয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই ভয়টা নেই যে অন্ততপক্ষে পর্যটক হলেও বছরকে বিদায় দেওয়ার জন্য তারা আজকে কুয়াকাটা এসেছেন এবং পর্যটন নগরী যে সমস্ত দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো তারা ঘুরে দেখবেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে বছরের প্রথম দিন নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর কুয়াকাটায় নতুন বছর বরণের তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। বছরের প্রথম দিনেও ইসরায়েলের হিংস্র থাবা থেকে রেহাই পাচ্ছে না গাজাবাসী। স্থানীয় সময় বুধবার ও জাবালিয়া সহ বিভিন্ন অঞ্চলে আইডিএফের হামলায় প্রাণ যায় 10 জনের। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র বৃষ্টি। ভারী বর্ষণে খান ইউনিসের ফিল্ড হাসপাতালে প্লাবিত হয়েছে। তবে নতুন বছরে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী গাজাবাসী। আরও জানাচ্ছেন আফরিন মৌ। একদিকে আতশবাজি ও আলোর ঝলকানিতে নতুন বছর বরণে ব্যস্ত বিশ্ববাসী, ঠিক অন্যদিকে ইসরায়েলি মুহুর্মুহু বোমা হামলায় কাঁপছে গাজা।
বুধবার স্থানীয় সময় রাতেও উপত্যকার জাভালিয়া, বেইত লাহিয়া সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায় আইডিএফ। এদিনও প্রাণ যায় বেশ কয়েকজনের। তবে নতুন বছরে ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের মধ্য দিয়ে উপত্যকা জুড়ে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী গাজাবাসী। আমাদের ইচ্ছা নতুন বছরের আগমনের সাথে এই যুদ্ধের সমাপ্তি হোক এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হোক। আমার স্বপ্ন ছিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো, কিন্তু এই যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আশা করি আমরা ভবিষ্যতের জন্য আশার আলো দেখতে পাবো। নিজ বাড়িতে ফেরার অধীর আগ্রহে আগ্রাসনের শিকার এসব ছিন্নমূল ফিলিস্তিনিরা। আজ আমার জন্মদিন। আমি বাড়িতে একটি বড় জন্মদিনের পার্টির আয়োজন করতে পারবো ভেবেছিলাম। নতুন বছরে আমার ইচ্ছা বাড়ি ফিরে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। আমি রোজই এই স্বপ্ন দেখি। এদিকে ইসরায়েলি বাহিনীর এ তাণ্ডবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টি। প্রবল বর্ষণে শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র ডুবে গেছে। এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো ঠান্ডায় শিশুদের উষ্ণ রাখতে রীতিমতো সংগ্রাম করছে। অবস্থা এতটাই নাজুক যে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে খান ইউনিসের ফিল্ড হাসপাতাল। এর মাঝে ইসরায়েলি বাধার মুখে ত্রাণ সহায়তাও পাচ্ছে না বাসিন্দারা। অন্যদিকে গাজা উপত্যকায় হাসপাতাল ধ্বংস করার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। এ ঘটনায় তীব্র নিন্দাও জানায় সংস্থাটি। গাজা জুড়ে এই মানবেতর পরিস্থিতির মধ্যেই উপত্যকার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম নিউজ জানায়, স্থানীয় সময় মধ্যরাতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আয়রন ডোম ব্যবহার করে রকেট প্রতিহতের দাবি করেছে আইডিএফ। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাশেম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে বলে জানায় জেরুজালেম পোস্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যাটে বলের লড়াইয়ে বেশ জমে উঠেছে বিপিএল এর এবারের আসর। প্রথম 4 ম্যাচেই ব্যাটারদের 4 ছক্কার ফুলঝুরিতে রান বন্যা দেখেছেন দর্শকেরা। এখন পর্যন্ত ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশিরা। বিপিএল এর প্রথম 2 দিনের আদ্যোপান্ত জানাচ্ছেন সালমা জাহান। নতুন মোড়কের বিপিএল নিয়ে বেশ আগ্রহী ছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে এবারও পিছু ছাড়েনি অভিযোগ সমালোচনা। বিশেষ করে টিকিট নিয়ে 29 ও 30 ডিসেম্বর চরম ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। এমনকি এটা নিয়ে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, স্টেডিয়ামের গেট ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। তবে মাঠের খেলা শুরু হতেই যেন উবে গেছে দর্শকদের সব অভিযোগ। প্রথম 2 দিনে অনুষ্ঠিত 4 ম্যাচেই ছিল রান বন্যা। ব্যাটাররা 4 ছক্কার ফুলঝুরিতে মন ভরিয়েছেন ক্রিকেট ভক্তদের। প্রথম 4 ম্যাচের 8 ইনিংসের 2টিতেই ছাড়িয়েছেন 200 কোটা। এছাড়া 2টি ইনিংসে রান উঠে 190 এর বেশি। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের ইনিংসটি খেলেছে খুলনা টাইগার্স। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে 4 উইকেটে 203 রান তোলে দলটি। প্রতিটি ম্যাচেই খুনে মেজাজে ছিলেন ব্যাটাররা। 8 ইনিংসে মোট 7টি 50 তুলেন তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি খেলেছেন দুর্বার রাজশাহীর বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী রাব্বি। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 47 বলে অপরাজিত 94 রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। এখন পর্যন্ত দেশি ব্যাটাররা আছেন দুর্দান্ত ছন্দে। 60টি 50-র 5টি করেছেন টাইগার ব্যাটাররা। এমনকি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএল এর দ্রুততম 50-র রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের ওয়াহিদুল ইসলাম অঙ্কন। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাত্র 18 বলে 50 তুলে নেন তিনি। 22 বলে অপরাজিত 59 রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 268.18, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্যাটারদের শাসনের মাঝেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন বোলাররা। এখানেও এগিয়ে দেশি বোলাররাই। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা 5-এর 4 জনই বাংলাদেশি। 2 ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ।
সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের নাহিদ রানা, আবু হায়দার রনি এবং শেখ মেহেদী। 3 উইকেট নিয়ে তালিকার 5-এ তাসকিন আহমেদ। এবারের আসরে এখন পর্যন্ত 27 রানে 4 উইকেট নিয়ে বেস্ট বোলিং ফিগার নাহিদ রানার। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্বাচলে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। তরুণ উদ্যোক্তাদের মেলায় যুক্ত হওয়ার আহ্বান। বেশিরভাগগুলো যাত্রা তাজা তরুণ, এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে না আমাদের দেশে, যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করা, সুযোগ সৃষ্টি করা। বছরের প্রথম দিনে সারা দেশের স্কুলে স্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ। নতুন বই পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। বছরে নতুন বই পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা আনন্দ উপভোগ করছি। ক্লাস 2-এ ওঠে আমার খুব মজা লাগছে, কারণ আজকে আমি নতুন ক্লাস হচ্ছি আর আমি আর বই পেয়ে আমি আরো খুশি। ঝলমলে আলোয় রাজধানী সহ সারা দেশে নতুন বছরকে স্বাগত। রাতের আকাশে আতশবাজি, বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। গণঅভ্যুত্থানের মিথ্যা মামলা থেকে রেহাই পায়নি ক্যান্সার আক্রান্ত বয়োবৃদ্ধরাও। লাপাত্তা মামলার বাদী, বিপত্তিতে থানা পুলিশও। এবং গাজীপুরে ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার চাঁদাবাজি, বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ।